আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। বিচ্ছিন্ন সহিংসতার মধ্য দিয়ে উপজেলা নির্বাচনে প্রথম ধাপের ভোট গ্রহণ, ভোটার উপস্থিতি 30 থেকে 40% সিইসির দাবি। আইএমএফ এর ঋণের কিস্তি পেতে সুদের হার বাড়ল কেন্দ্রীয় ব্যাংক, একদিনে 7 টাকা বাড়ল ডলারের দাম। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সচেষ্ট জানালেন প্রধানমন্ত্রী। রিজার্ভের ওপর চাপ পড়লেও পণ্য আমদানিতে কার্পণ্য হচ্ছে না মন্তব্য। এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে নানান আয়োজন, পাপিয়া সারোয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দু একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনে প্রথম দফার ভোট গ্রহণ। এখন চলছে গণনা। এখন পর্যন্ত প্রাপ্ত ফলে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন কক্সবাজারের কুতুবদিয়ার হানিফ বিন কাসেম এবং সদরে বীর মুক্তিযোদ্ধা নুরুল আফসার, চাঁদপুরের মতলব, দক্ষিণে সিরাজুল মোস্তফা, মেহেরপুর সদরে আনারুল ইসলাম এবং মুজিবনগরে আমাম হোসেন মিলু। মানিকগঞ্জের সিংগাইরে সাইদুল ইসলাম ও হরিরামপুরে দেওয়ান সাইদুর রহমান জয় পেয়েছেন। 139টি উপজেলায় সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। বিভিন্ন পদে ভোটের লড়াই ছিলেন 1619 প্রার্থী। 139টি উপজেলায় ভোটার 3,15 লাখ। এর মধ্যে 22টি উপজেলায় ভোট হয়েছে ইভিএমে, অন্যগুলোতে ব্যালটে ভোট দিয়েছেন ভোটাররা। প্রথম ধাপের জন্য 152 উপজেলায় তফসিল ঘোষণা করা হলেও 5টি উপজেলায় সব পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সবাই নির্বাচিত হয়েছেন এবং 8টি উপজেলায় আইনি জটিলতা সহ নির্বাচনী আইন ভঙ্গ করায় নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে 30 থেকে 40% ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। ভোট গ্রহণ শেষে নির্বাচন কমিশন কার্যালয়ে সংবাদ সম্মেলনে সিইসি বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে। তবে 34টির মতো কেন্দ্রে বিক্ষিপ্ত অনিয়মের ঘটনায় 27 জন আহত হয়েছে। অনিয়মের অভিযোগে 2টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে সে প্রচেষ্টা রয়েছে। সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে সচেতন হতে বলেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, সড়ক মহাসড়ক যানজট মুক্ত রাখতে প্রচেষ্টা যেমন রয়েছে, তেমনি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ওবায়দুর রশিদের রিপোর্ট। জাতীয় সংসদে অধিবেশনের শুরুতেই ছিল প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব। প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবারের ঈদ উল ফিতরে ঈদ যাত্রা কিভাবে স্বস্তিদায়ক হয়েছে তার বিস্তারিত বলেন। যাত্রী আগে কে তুলবে সেটা মাথায় রেখে হয়তো যানজট সৃষ্টি করা হয়, আবার সেই সাথে চাঁদাবাজির ব্যাপারটাও আছে। তো সেগুলি যাতে না হয় সে ব্যবস্থা নেওয়া হবে। যানজট যাতে সড়কে না হয় বা সড়ক যেন দখলে না থাকে সেদিকে বিশেষ ব্যবস্থা নেওয়ার পদক্ষেপ আমরা নিচ্ছি এবং আগামীতে এটা চলমান থাকবে এবং আমরা দেখব কোন কোন এলাকায় এই অসুবিধাগুলি আছে সেটা দেখেই ব্যবস্থা নেওয়া হবে। হেল্পার যদি গাড়ি চালায় বা তার লাইসেন্স নাই, সে কখন যে কোন গাড়িতে যে বসে চালাতে শুরু করেছে এটা তো বোঝাই সমস্যা, অনেক সময় বোঝা যায় না। এবং এভাবে এরা গাড়ি চালাতে যেয়েই কিন্তু দুর্ঘটনা ঘটে, নিজেও মরে, যাত্রীদেরকেও মারে। কাজে এই সচেতনতাটা হচ্ছে সব থেকে বড় দরকার, যেটা আমি মনে করি অন্য কোনোভাবে হয় না। আরেক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার সবসময় সাম্প্রদায়িক সংঘাতের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত বা সংঘাতের খবর জ্বালানি তেলের বাজারকে প্রভাবিত করে, ফলে পণ্যের জাহাজ ভাড়া বৃদ্ধি পায়, যা সার্বিকভাবে আমদানি ব্যয়ের উপর চাপ সৃষ্টি করে। দ্রব্যমূল্য বৃদ্ধি পেয়েছে, যার প্রভাব আছে বিশেষ করে যারা সীমিত আয়ের তাদের জন্য কষ্ট হচ্ছে। তবে গ্রামে যারা নিজেরা উৎপাদন করতে পারেন বা যারা করছেন তাদের জন্য খুব একটা কষ্ট নেই, হাহাকারও নেই।
তারপরেও আমাদের সবসময় প্রচেষ্টা যে দ্রব্যমূল্য যেন নিয়ন্ত্রণে থাকে। দেশের মানুষের যেন কষ্ট না হয় তাই রিজার্ভের ওপর চাপ পড়লেও পণ্য আমদানিতে কোনো কার্পণ্য হচ্ছে না বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্মবার্ষিকীকে ঘিরে চ্যানেল আই এর পর্দায় চলছে রবীন্দ্র মেলা। এরই মাঝে কিংবদন্তি রবীন্দ্রসঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। সুলতানা হিমুর রিপোর্ট। অসামান্য গায়কী দিয়ে ৬ দশক ধরে মানুষের মনে জায়গা করে নিয়েছেন কিংবদন্তি সঙ্গীত শিল্পী পাপিয়া সারওয়ার। রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি আধুনিক গানেও সমান জনপ্রিয় এই গুণী শিল্পী। ১৯৬৭ সাল থেকে বেতার ও টেলিভিশনে গান করে আসছেন গুণী এই শিল্পী। সঙ্গীত জগতে অসামান্য অবদান রাখায় ২০১৩ সালে বাংলা একাডেমি থেকে রবীন্দ্র পুরস্কার অর্জন করেন তিনি। ২০১৫ সালে বাংলা একাডেমি ফেলোশিপ এবং ২০২১ সালে ২১শে পদকে ভূষিত হন শিল্পী। এবছর রবীন্দ্র জয়ন্তীতে পাপিয়া সারওয়ারকে আজীবন সম্মাননায় ভূষিত করল চ্যানেল আই। মানে এখনো যখন আছি, বেঁচে আছি, আনন্দ বেদনা সবটা নিয়েই আছি এবং সেটা বোধহয় সেটা আমাদের ছোটবেলা থেকেই বাড়ির পরিবেশ রবীন্দ্রনাথের ভিতর দিয়েই সবকিছু দিয়েই বুঝে নেওয়া। শিল্পীর হাতে চ্যানেল আইয়ের পক্ষ থেকে এই সম্মাননা তুলে দেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও পরিচালক শাইখ সিরাজ এবং পদ্মশ্রী পুরস্কারে ভূষিত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। পাপিয়া সারওয়ার, ফিরোজা বেগম, তার আগে আরো যারা ছিলেন, তারা বাংলাদেশের সঙ্গীতকে আজকে এখানে এনেছে। কি রবীন্দ্র, কি নজরুল, কি আধুনিক যে কোনো গান কথাই বলি। তো আজকে পাপিয়া সারওয়ারকে চ্যানেল আইয়ের এই সম্মাননাটুকু তুলে দিতে আমরাও অনেক বেশি সম্মানিত বোধ করছি। আর সুস্বাস্থ্য কামনা করছি। আমরা দোয়া করব আপনি আরো অনেক দিন আমাদের মাঝে বেঁচে থাকেন। আমাদের পথিকৃৎ, আমরা যাকে অনুসরণ করেছি তাকে আমাদের অন্তরের কৃতজ্ঞতা জানাই। আজকে সাদি থাকলে সাদিও নিশ্চয়ই আমাদের সাথে থাকতো, কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে সাদি নেই, সেটা আমাদের মেনে নিতেই হচ্ছে। তাড়াতাড়ি পাপিয়া একদম আবার আগের ফর্মে আমাদের মাঝে এসে গান করুক। আজকের দিনে আমাদের সকলের এটাই প্রত্যাশা। গুণী এই শিল্পীর সঙ্গীত প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে বলে প্রত্যাশা করে চ্যানেল আই। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। IMF এর পরামর্শে মূল্যস্ফীতি কমাতে নীতি সুদ হার বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। কয়েক মাস আগে চালু করা স্মার্ট পদ্ধতি বাতিল করে ব্যাংক ঋণের সুদ হার বাজারের উপর ছেড়ে দেওয়া হয়েছে, আর ডলারের বিপরীতে টাকার দাম কমানো হয়েছে 7 টাকা। বুধবার দুপুরে এই প্রজ্ঞাপনের পর সন্ধ্যায় সংবাদ সম্মেলনে IMF আশ্বস্ত করেছে কেন্দ্রীয় ব্যাংকের কঠিন সংস্কারের পুরস্কার হিসেবে আগামী সপ্তাহেই $4.7 বিলিয়ন ঋণের তৃতীয় কিস্তির $1 বিলিয়ন পাচ্ছে বাংলাদেশ। রিজভি নজর রিপোর্ট। আর্থিক খাতে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নে তাড়াহুড়া দেখাচ্ছে বাংলাদেশ ব্যাংক। 1 জুলাই সুদহার নির্ধারণের নতুন পদ্ধতি 6 মান্থস মুভিং অ্যাভারেজ রেট অব ট্রেজারি বিল স্মার্ট চালু করার 10 মাসের মাথায় আবারও সেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে ঋণের সুদ ঠিক করার ঘোষণা। নীতি সুদহার 8 থেকে বাড়িয়ে 8.5% করার কথা জানানো হয়েছে প্রজ্ঞাপনে। মূল্যস্ফীতি কমাতে এই সিদ্ধান্ত দাবি করেছে কেন্দ্রীয় ব্যাংক। অথচ আমদানি নির্ভর অর্থনীতির বাংলাদেশে ডলারের দাম 1 লাফে 7 টাকা বাড়ানো হয়েছে। সিদ্ধান্তগুলো যে IMFকে খুশি করতে তা বোঝা গেল সন্ধ্যায় অর্থ মন্ত্রণালয়ের সংস্থাটির সংবাদ সম্মেলনে। The staff level agreement is subject to approval by the IMF Executive Board, which is expected in the coming weeks. Completion of the second review will make available $1.15 billion to the Bangladesh authorities. We congratulate the authorities who have made significant progress on structural reforms under the IMF-supported program, including the implementation of a formula-based fuel price adjustment mechanism for petroleum products. We welcome Bangladesh Bank's decision to realign the exchange rate and simultaneously adopt a crawling peg regime with a band as a transitional step toward greater exchange rate flexibility to restore external resilience.
Following the liberalization of retail interest rates, the additional tightening of monetary policy announced earlier today by BB should help alleviate any inflationary pressures resulting from the exchange rate reform. একীভূত করতে গিয়ে বাংলাদেশ ব্যাংক কোনো ব্যাংককে চাপ দিচ্ছে না, বিশ্বাস IMF এর। There are 61 banks, some are very strong, some are not very strong, and they are trying to find a solution to that. Now, when it comes to mergers, it's a new thing. The Bangladesh Bank is thinking through the strategy. So far, what we have heard is that everything that we have heard from banks is that everything is on a voluntary basis. So far, that is on a voluntary basis. At this stage, that is what is I think published by the Bangladesh Bank. Do you believe that? Of course I believe, because this is what has been published already. IMF এর ব্রিফিং এর আগে বুধবার দুপুর 2:30টায় সংবাদ সম্মেলন ডেকেছিল বাংলাদেশ ব্যাংক। অবশ্য কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিকদের প্রবেশে কড়াকড়ি আরোপের প্রতিবাদে সেই সংবাদ সম্মেলন বয়কট করেন গণমাধ্যম কর্মীরা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। গাজা অ্যাপার্টমেন্ট ফিরে এলাম বিরতির পর। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজা একটি অ্যাপার্টমেন্ট ভবনে বিমান হামলায় একই পরিবারের 7 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী, স্ত্রী ও 5 সন্তান রয়েছেন। মিশরের রাজধানী কায়রোতে যুদ্ধবিরতির আলোচনা চলার সময়ও দক্ষিণ গাজার মধ্যবর্তী রাফা সীমান্ত ক্রসিং নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ক্রসিংয়ের ফিলিস্তিনি অংশ দখলে নিয়ে ত্রাণপণ্য প্রবেশের পথও বন্ধ করে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এর নিন্দা জানিয়েছে জাতিসংঘ এবং সাহায্য সংস্থাগুলো। ইসরায়েলের রাফা আক্রমণ ধ্বংস ডেকে আনবে বলে সতর্ক করেছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান। গাজা পরিস্থিতি সংকটজনক অবস্থায় রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান। হামলা বন্ধে প্রেসিডেন্ট জো বাইডেনকে তার ক্ষমতা ব্যবহারের আহ্বান জানিয়েছেন এক মার্কিন কংগ্রেস ওয়ামেন। ইসরায়েল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে কিনা সে বিষয়ে প্রতিবেদন দিতে যুক্তরাষ্ট্র দেরি করছে বলে অভিযোগ তোলা হয়েছে। ইসরায়েলি প্রতিনিধিরা মধ্যস্থতাকারীদের দেওয়া প্রস্তাবের 4টি বিষয়ে আপত্তি জানানোয় গাজায় শান্তি প্রক্রিয়া জটিল পর্যায়ে পৌঁছেছে, যদিও এর আগে সোমবার যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতির কথা জানায় হামাস। কৃষি সংবাদ। যশোরে ধান রোপণ, কর্তন ও মাড়াইয়ে শতভাগ আধুনিক যন্ত্র ব্যবহার করে সাফল্য পেয়েছেন চৌগাছার চাষিরা। প্রচলিত পদ্ধতি বাদ দিয়ে সমলয় পদ্ধতি ও আধুনিক যন্ত্রের সাহায্যে বোরো ধান চাষ করে ভালো ফলন পেয়েছেন তারা। প্রকৃতি সংবাদ। অনাবৃষ্টি ও তীব্র দাবদাহের কারণে নিচে নেমে গেছে ঝিনাইদহের ভূগর্ভস্থ পানির স্তর। এতে অকেজো হয়ে পড়েছে শত শত নলকূপ। পানির তীব্র সংকটে বিপর্যস্ত জনজীবন। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। জলবায়ু পরিবর্তনের অভিঘাত ও নদী খালবিল ভরাট হয়ে যাওয়ায় এই সংকটের সৃষ্টি, বলছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ব্যাংক ইন্স্যুরেন্সের মাধ্যমে লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রয় কার্যক্রম শুরুর লক্ষ্যে এক্সিম ব্যাংকের সাথে কর্পোরেট চুক্তি করেছে পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং পপুলার লাইফ ইন্স্যুরেন্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী BM ইউসুফ আলী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হুমায়ুন কবির ও শাহ মোহাম্মদ আব্দুল বারী, উপ ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জসিমউদ্দিন ভূঁইয়া, মাকসুদা খানম এবং মোহাম্মদ মাইদুল ইসলাম। পপুলার লাইফ ইন্স্যুরেন্সের প্রধান উপদেষ্টা আব্দুল্লাহ হারুন পাশা সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আবারও বিরতি নিচ্ছে, ফিরে এসে যা দেখবেন।
সাকিব, মোস্তাফিজ, সৌম্যকে দলে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ 2 ম্যাচে বাংলাদেশ স্কোয়াড। শুক্রবার ঢাকায় চতুর্থ টি-20।